নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। আপনারা জানেন ৭২-এর সংবিধান চান না তারা, বাংলাদেশের ২৪-এর বাংলাদেশের পর নতুন সংবিধানের দাবি তারা তুলেছেন। পালিয়ে থাকা আওয়ামী লীগকেও রাজনীতির ময়দানে সুযোগ দিতে নারাজ তারা। সঙ্গে রয়েছেন জুলাই বিপ্লবের রূপকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক জনাব হাসনাত আবদুল্লাহ। সেই আসিফ নজরুলকে আমরা সঙ্গে পেয়েছি। প্রফেসর আসিফ নজরুল, আপনাকে আমাদের সাথে পেয়ে আপনাকে আমাদের কৃতজ্ঞতা জানাই এবং স্বাগতম। আপনি আমাদেরকে সময় দিয়েছেন, পুরো টিমের পক্ষ থেকে আপনাকে স্বাগত। জনাব আবদুল্লাহ, আমি আজকে আসলে ছোট বড় মিলিয়ে অনেকগুলি বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি মানে মানে ওই যে প্রশ্নের উত্তরটা কি লেংথে দিবেন সেটা একটু ঠিক করে নিয়েন। আমি মাঝে মাঝে আপনাকে একটু ইন্টারাপ্ট করবো, এটা নিয়ে বেয়াদবি নিয়েন না আর কি। ঘটনা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আপনি আহ্বায়ক। তো আমরা জানি যে ১৫৮ জন সমন্বয়ক ছিলেন, আরও অনেকেই ছাত্র আন্দোলনে অংশ নিয়েছেন, কিন্তু আপনি যে এটার আহ্বায়ক হলেন এটা কি কোনো নির্বাচনের মধ্য দিয়ে? আচ্ছা, ভাই, এই প্রসঙ্গে যাওয়ার আগে আপনার প্রোগ্রামের নাম তো হচ্ছে খালেদ মহিউদ্দিন জানতে চায়। না, আমরা আজকে আপনার কাছে একটা জিনিস না, জানতে চাই। না, না, আপনি তো টক না শো। জনাব আব্দুল্লাহ, আমি আমার আজকে একটা প্রোগ্রামের প্রশ্ন নাম দিয়ে শুরু ঠিকানায় করতে খালেদ চাই। মহিউদ্দিন। আমার হ্যাঁ, প্রোগ্রামের মানে নাম ঠিকানায় খালেদ মহিউদ্দিন। ঠিকানায় খালেদ মহিউদ্দিন, রাইট। মানে অর্থাৎ আমরা আপনাকে চিনি খালেদ মহিউদ্দিন জানতে চাই, ওই টাইটেল থেকেই হুম, হচ্ছে আপনি একটা আমাদের কাছে একটা অবস্থান তৈরি হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা আজকে আপনার কাছে একটা জিনিস জানতে চাই, হুম, মানে হুম, শুরুটাই করছে, আপনি তো টক শো করছেন অনেক বছর ধরে। হুম, হুম। তো আজকে আমি আপনাকে প্রশ্ন করি, জি বলেন। মানে যে প্রশ্নটা হচ্ছে যে ভাই, ফ্যাক্ট এবং অ্যাজাম্পশন হেজিং এই হুম। বিষয়গুলো কি এক কিনা? মানে একটা অ্যাজাম্পশন করলাম, হাইপোথিসিসের ভিত্তিতে এটাকে ফ্যাক্ট হিসাবে কি চালানো যায় কিনা? এটা অনেক বড় দার্শনিক কথাও এটাতে বলা যায়। আর যদি আপনি আচ্ছা, শব্দগত বলে আমি একটু সিমেন্টিক, আচ্ছা, আমি সরল, আপনি যদি সিমেন্টিক ওকে, সিমেন্টিক শব্দগত মানে এটা বুঝাতে চান। সিমেন্টিক না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সিমেন্টিক না, প্র্যাগমেটিক জায়গা থেকে একদম ফ্যাক্ট আর অ্যাজাম্পশন এক না, ফ্যাক্ট সরল আর একটা অ্যাজাম্পশন প্রশ্ন। এক না, তবে ফ্যাক্টের প্র্যাগমেটিক, জায়গায় যাইতে গেলে অনেক সময় ওকে, অ্যাজাম্পশন করতে হয়। ফ্যাক্ট এন্ড অ্যাজাম্পশন ধরে ধরে যাইতে হয়, হুম, ফাইন, হুম, হুম, ওকে, ফাইন, যেগুলো হাইপোথিসিস ধরে ধরে যাইতে হুম, হয়। হুম, তাহলে ফ্যাক্ট এবং অ্যাজাম্পশন যদি এক না হয়ে থাকে, হুম, তাহলে আপনি ওই দিন লাস্ট একটা প্রোগ্রামে আমি দেখেছি আপনি বললেন যে আমি সময় টেলিভিশনে 10 জনের একটা লিস্ট ধরাই দিয়ে, হুম, মানে আপনার ইয়াটা ছিল হুম, 10 জনের একটা লিস্ট ধরাই দিয়ে আমি হুম, চলে হুম, আসছি। হুম, হুম, তার মানে আপনি ক্লেম করেছেন হুম, উইদাউট এনি হুম, প্রপার হুম, সাপোর্টিং হুম, ডিটেল হুম, হুম, ক্লেম। হুম, হুম, আপনি কিন্তু ক্লেম করেছেন যে হাসনাত আব্দুল্লাহ হুম, 10 জনের একটা লিস্ট ধরাই দিয়ে চলে হুম, আসছে। হুম, এখন হুম। এটার সাপোর্টিং ডিটেলটা কি, মানে আপনার কাছে কি প্রমাণ আছে এটা আমি যে 10 জনের আমার লিস্ট কাছে ধরাই দিয়ে আমার চলে কাছে আসছি? আমি এএফপির রিপোর্টটা পড়েছিলাম। সেখানে আপনি ১০ জনের কথা বা ৫ জনের কথা বা ৮ জনের কথা বা হয়তো ১০ জনের কথাই আমার এখন মানে এএফপি রিপোর্টের মধ্যে বলা হয়েছিল যে হাসনাত আবদুল্লাহ গিয়ে সময় টেলিভিশনের ১০ জন সাংবাদিককে চাকরিচ্যুতি করার কথা বলেছেন। আমি তারপরে দেখেছি যে আপনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, সেই স্ট্যাটাসের মধ্যে আপনি বলেছেন যে আপনি এর মধ্যে যান নাই, আপনি যাওয়ার পরে ৫ জনের চাকরিচ্যুতি করা হয়েছে এবং সেই ৫ জনের চাকরিচ্যুতি করার ব্যাপারে আপনি আপত্তি জানিয়েছেন। আমি আবারও বলতে ভাই, চাই যে আপনি ১০ জনের লিস্ট ধরাইছেন কি ৫ জনের লিস্ট এটা ধরাইছেন? হ্যাঁ, ৫ জনের আপনি লিস্ট এটা ধরেছেন, সেটা আপনি সেটা আমি বলি। আপনি হুম, ওই জায়গা থেকে খালেদ ভাই বক্তব্যটা ভাবে আসে নাই, আপনার জায়গা থেকে যেভাবে আসছে হুম, সেটা হচ্ছে এএফপির বরাতে হাসনাত আব্দুল্লাহ গিয়েছে, ব্যাপারটা এমন ছিল না, বরং আপনার জায়গা থেকে আপনি হচ্ছেন পার্সোনালি ক্লেম করেছেন আমি 10 জনের লিস্ট ধরাই দিয়ে চলে আসছি। হুম। এই ঘটনা যেহেতু খালেদ মহিউদ্দিন, এক মানুষের ওনার কাছ থেকে এই ধরনের বক্তব্য হুম। আসে, যেগুলো হচ্ছে আচ্ছা, ঠিক এই আছে, যে আসেন, অভ্যুত্থানে যারা আসেন, অংশগ্রহণ আসেন। করেছে জন আমাদেরকে ব্যক্তিগতভাবে আহত করি। কারণ কারণ এই 10 জনের লিস্ট যদি সময় টেলিভিশন যে ধরনের গুন্ডামি করেছে, হুম, এই গুন্ডামির বিরুদ্ধে, এটা সাংবাদিকতা করে না, এক ধরনের হুম, গুন্ডামি করেছে, হুম, হুম। আমরা সেখানে কথা বলতে গিয়েছিলাম ফ্যাক্ট বেসড জার্নালিজম, যেটা ওকে, যে জার্নালিজমের জন্য আপনারা হচ্ছেন এত বছর ধরে ফাইট করছেন, ওকে। যে জার্নালিজম আপনারা দেশে থেকে করতে পারেন নাই, আপনারা বিদেশে চলে যাইতে হয়েছিল, সেই জার্নালিজমটা সময় টেলিভিশন এক ধরনের গুন্ডামি করেছে, সেটার বিরুদ্ধে কথা বলতে গিয়েছিলাম। কিন্তু আপনি যেভাবে বললেন যে আমি 10 জনের নামে লিস্ট দিয়ে চলে আসছি, এটা খুব, এটা বাস্তবতা বিবর্জিত একটা তথ্য খালেদ ভাই। ওকে। এটার কোনো ধরনের এটার কোনো ধরনের বাস্তবতা না থেকে আচ্ছা। আমাদের, আপনাদের জায়গা থেকে আপনি তো অবশ্যই প্রশ্ন করবেন, আমি প্রশ্ন উত্তর নিব, আপনার সবগুলো প্রশ্ন উত্তর দিব। সেটা হচ্ছে আমরা প্রত্যাশা করবো আপনাদের জায়গা থেকে যেন বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, যে সাংবাদিকতার জন্য খালেদ মহিউদ্দিনরা বছরের পর বছর ফাইট করে যাচ্ছে, সেই ধরনের সাংবাদিকতা, ক্ষমতাকে প্রশ্ন করার সাংবাদিকতা অব্যাহত থাকুক। তবে সেটা যেন ক্লিক বেট জার্নালিজম না হয়, যেমন ক্লিক বেট জার্নালিজম, ব্যক্তিগত ক্যারেক্টার হাসনাত, অ্যাসাসিনেশনের আপনার কথা কি শেষ জার্নালিজম হয়েছে? যেন না হয়। হাসনাত, আপনার কথা কি শেষ আমার হয়েছে? শেষ। আচ্ছা, আমি আবার আমি আপনার আমি প্রশ্নের একটু উত্তরে আসেন। হ্যাঁ, আমি একটু ২টা জিনিস একটু ক্লিয়ার হই। এক হচ্ছে যে আপনি সেইখানে সময় টিভির গুন্ডামি প্রতিরোধ করতে গিয়েছিলেন, রাইট?
আমি যদি আপনার কথা ঠিক বুঝে থাকি হাসনাত, আপনি সেখানে সময় টিভির শুনতে পাচ্ছেন? গুন্ডামি আপনি সেখানে সময় টিভির গুন্ডামি প্রতিরোধ করতে গিয়েছিলেন, রাইট? সময় টিভির গুন্ডামি না, দেখেন সময় টিভি আমি বলেছি সাংবাদিকতা নামে যে ধরনের গুন্ডামি করেছে হুম। গত দীর্ঘ একটা সময়, ব্যক্তিগত হ্যাঁ। ক্যারেক্টার অ্যাসাসিনেশন করেছে আমি একটা একটা করে শব্দে আসি। ব্যক্তিগতভাবে ধরে ধরে। আব্দুল্লাহ, আপনি অনেক, জনাব আব্দুল্লাহ, আপনি অনেক ব্রিলিয়েন্ট, শার্প। আমি একটা একটা করে আসি। আপনি ওইখানে গিয়েছিলেন হচ্ছে সাংবাদিকতার নামে সময় টিভি যেগুলি গুন্ডামি করেছে সেগুলি প্রতিরোধ করতে। না, সেই বিষয়গুলো সময় টেলিভিশনের যিনি হচ্ছেন ওখানের আমরা পরবর্তীতে শুনেছি এটা পরিচালনা পরিষদ রয়েছে, হুম। অর্থাৎ যারা এই বিষয়গুলিকে সমাধান করতে পারবে, এটা ফ্যাক্ট বেস কারা জার্নালিজমের কারা দিকে কারা নিতে কারা পারবে। করতে পারবে? অর্থাৎ মালিকরা? ওইটার হচ্ছে ওই যে আমাকে যেটা বলা হয়েছে যে মালিক মালিকরা হচ্ছে কি করতে যেন পারবে? ওই ভদ্রলোক হাসান সাহেব, আমি ওনার সাথে কথা বলতে গিয়েছি যে ভাই আমরা ভিডিও এভিডেন্স নিয়ে গিয়েছি, ভিডিও না এভিডেন্স না 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 যে হাসনাত, ভিডিও এভিডেন্স। হাসনাত, হাসনাত, হ্যাঁ ভাই, হাসনাত, আমি হাসনাত, আমি কিন্তু এটা স্বীকারও করেছি হাসনাত, ভাই, আমি এটা স্বীকারও করেছি পরবর্তীতে যে আমি গতকাল আপনার হচ্ছে উচিত কথাও দেখেছি, গতকাল এটা আমি স্বীকারও করেছি হুম, যে আপনাদের একটা প্রপার কাউন্সিল রয়েছে, ওই যে জার্নালিস্ট কাউন্সিল, ওইটা হচ্ছে ওখানে রিপোর্ট করতে হয়। হুম, তো যেহেতু এই বিষয়টা আমি জানতাম না, আমি কিন্তু অ্যাকনলেজ করেছি যে এই প্রক্রিয়াতে আমার ভুল হয়েছে। আপনি, কিন্তু হ্যাঁ কিন্তু হ্যাঁ, কিন্তু সময় টেলিভিশন যে প্রক্রিয়া অব্যাহত রেখেছে এজেন্ডা ভিত্তিক জার্নালিজম, হুম, হুম। যে আপনি দেখেন মানে একটা আচ্ছা, জিনিস আমরা ভাই, সময় টিভি নিয়ে আর এত কথা বলবো না। আমি শুধু আপনাকে জানতে চাই, সাংবাদিকতার নামে যে গুন্ডামি তারা করতেছিল সেইটা নিয়ে কথা বলতে আপনি সেখানে গেছেন। জনাব হাসনাত আব্দুল্লাহ, এই অ্যাসাইনমেন্টটা কি আপনি আপনারই দিছেন না কেউ আপনাকে দিছে? এই অ্যাসাইনমেন্টটা আমি নিজ থেকে এবং এই গণ অভ্যুত্থানের সময় যে যে সাংবাদিকদের সাথে আমাদের পরিচয় হয়েছে হুম, একটা দীর্ঘদিন, হুম। আমরা দেখেছি তারাও আপনাদের মতো করে তারা কেউ হচ্ছে থ্রেট পেয়েছে, সাংবাদিকতা করতে পারে নাই, ফিল্টার নিউজ চালাইতে হয়েছে, ডিজিএফআই থেকে শুরু করে আমরা আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন না 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 আমাদেরকে বাধ্য করেছে বক্তব্য দিতে, আপনার ওই থেকে কিন্তু জার্নালিস্টদেরকে আমরা পেয়েছি। আপনারে কিন্তু আমি আসলে এটা এক্সপ্লেইন আপনি নিশ্চয়ই করবেন। আমার প্রশ্নগুলির সাথে আমি আসি। তাহলে এই অ্যাসাইনমেন্টটা আপনি আপনাকে দিয়েছেন, মানে এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন না, বা আপনি বাংলাদেশের কোনো সাংবাদিকতা পুলিশও না, এই অ্যাসাইনমেন্টটা আপনি আপনাকে দিয়েছেন, তাই তো? হ্যাঁ, এটা এটা হচ্ছে আমি আমার জায়গা থেকে দেখছি একটা দীর্ঘদিন ধরে কিভাবে বিরোধী দল এবং মানে মতকে, সরকার, প্রেস কাউন্সিল, তথ্য উপদেষ্টা, তাদের বাদ দিয়ে আপনি আপনাকে এই অ্যাসাইনমেন্ট দিয়েছেন, তাই তো? তাদের সাথে কথা না বলে আমি না, তাদের সাথে আমি কোনো কথা বলি নাই, এই তাদের সাথে এই কোনো কথা বলি অ্যাসাইনমেন্টের নাই। আপনার সাথে যেমন যারা করে ছিল, যেমন করে আপনার সাথে যেমন যারা করে ছিল না, যেমন করে দরকার নাই। ফেসিস্ট হাসিনাকে পতন করার জন্য আমরা প্রেস কাউন্সিল, ওই যে তারপর হচ্ছে ওই যে উপদেষ্টা, কিন্তু আপনারা তারপর হচ্ছে ওদের সাথে যেভাবে কথা আলোচনা বলেন নাই, করি নাই, সেইভাবেই আপনারা আমি বলেছেন, করি নাই, ঠিক সেইভাবে একইভাবে বলেছেন, গিয়েছি। Yes, সেইভাবে বলেছেন। জি, এভাবে ধরেন গিয়েছি, ধরেন yes. সেইভাবে আর কি কি জায়গায় আপনি যাওয়ার জন্য আগ্রহ বোধ করেন সেটাও আমরা শুনবো, পুরো আলোচনাটাতে যাই। অবশ্যই। কিন্তু তার আগেও আমরা চেথাম হাউসে যে ইন্টারভিউ দেখলাম, সেই ইন্টারভিউতে দেখলাম যে তিনি বলছেন যে নির্বাচিত সরকার এলে তিনি থাকবেন না, এটা তিনি জোর দিয়ে বলছেন। পাশাপাশি তিনি বলছেন যে তার ক্যাবিনেটে যারা আছেন তারাও কিন্তু থাকবেন না, বা আগ্রহ দেখাবেন না। এখানে আমার দুইটা প্রশ্ন আছে আপনার সম্পর্কে। তো আমরা শুনি যে আপনি অলরেডি আমাদের, মানে আমি এখন যে শহরে আছি সেই শহরে বাড়ি কিনছেন, থাকতে শুরু করেছেন, আপনার পরিবার সেখানে থাকছে, এবং আপনি যুক্তরাষ্ট্রে সেটেল হবেন, এইগুলি কেউ কেউ আমাকে খুব জোর দিয়েও বলছেন। আপনি যদি একটু বলতেন। আচ্ছা, এটা তো হঠাৎ আকস্মিকভাবে প্রসঙ্গটা এলো, তাও বলছি আপনাকে যে যারা বা যে এই গুজবটা রটিয়েছে যে যুক্তরাষ্ট্রে আমরা বাড়ি কিনেছি, আমার পরিবার চলে গেছে, এবং যারা এগুলো বিশ্বাস করেছেন তাদের কাছে আমি একটা বিনীতভাবে প্রশ্ন করি যে আপনারা যার কথা শুনে বিশ্বাস করেছেন তার কাছে আপনারা কেন জানতে চান না উনি বাড়িটা কোথায় কিনেছে, অ্যাড্রেসটা কোথায়, বাসাটার ছবিটা কোথায়? আপনি আমেরিকাতে আছেন অনেকদিন ধরে, আপনি জানেন আমেরিকায় যদি কেউ কোনো প্রপার্টি ওন করে, ফ্ল্যাট হোক, জমি হোক, আমি বা আমার স্ত্রী বা আমার পরিবারের সদস্য, এটা পাবলিক ডকুমেন্ট না হলেও আপনি পেইড যে সার্ভিস প্রোভাইডার আছে তাদের কাছ থেকে যে কোনো ভাবে এটা জানা সম্ভব কিনা বলে? রাইট, সম্ভব, একদমই সম্ভব। তো যারা লুকানো সম্ভব না, জি স্যার, প্রপার্টি করে যারা লুকানো সম্ভব না। জি জি যারা এই মিথ্যাচারটা করেছে এবং যারা এই মিথ্যাচারে বিশ্বাস করেছেন তাদের কাছে আমার কয়েকটা কথা আছে। আপনারা নিশ্চয়ই জানেন যে কারো সম্পর্কে সম্পূর্ণ মিথ্যাচার করা, চরিত্রহরণ করা, দোষারোপ করা, এটা ইসলামের দৃষ্টিতে মহাপাপ। এবং আপনি এই মহাপাপটা যারা করলো তাদের কাছে এটা প্রমাণ না যদি আপনি এই মহাপাপের কথা প্রচার করেন বা শেয়ার করেন, আপনিও মহাপাপ করছেন। ঠিক আছে? আল্লাহর ভয় করেন। আপনাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি যে আমেরিকাতে আমার কোনো প্রপার্টি নাই, আমেরিকাতে আমার পরিবারের কারো কোনো প্রপার্টি নাই, আমাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই, কিছু নাই। কিন্তু আপনাদের কাছে আমার এক্সপেকটেশন হচ্ছে যে বা যারা মিথ্যাটা রটিয়েছে তাদেরকে বলবেন প্রমাণ দিতে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে বাংলাদেশে তো আমার বাচ্চারা স্কুলে পড়ে, ঠিক আছে? সেই স্কুলে যারা সহপাঠী আছে, টিচার আছে,
তারপর আমার স্ত্রী এক জায়গায় অত্যন্ত প্রসিদ্ধ একটা জায়গায় 6 বছর যাবত ইকোনমিক্স হিসেবে কাজ করে, উনি বিভিন্ন ইকোনমিক মানে কনফারেন্সে যান, এখানে কারো না কারো কাছ থেকে তো জানা একটা সোর্স লাগবে, কাউকে না কাউকে বলতে, কারো কাছ থেকে যদি না শুনে, কেউই বললো না, আমার ওয়াইফের কলিগ, আমার বাচ্চার স্কুলের টিচার, আমার কলিগ, আমার প্রতিবেশী, কারো কোনো সূত্র উল্লেখ না করে, বাসার অ্যাড্রেস না দিয়ে, দলিল না দিয়ে, কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়া একটা মানুষ একটা কথা বলে আপনারা বিশ্বাস করলেন? এবং এই যে বিশ্বাস করলেন, দাঁড়ান একটা মিনিট খালেদ, আমাকে বলতে হবে, আপনি যেহেতু প্রসঙ্গ তুললেন, আপনি যে বিশ্বাস করলেন, এখন আপনার দায়িত্ব হচ্ছে যে এই কথাটা রটিয়েছে বা যেই কথাগুলো রটিয়েছে তাদেরকে বলেন যে কোনো একটা প্রমাণ হাজির করার। যদি সে প্রমাণ হাজির করতে না পারে বা তারা যদি প্রমাণ হাজির করতে না পারে, তাহলে তাদের কোনো কথা বিশ্বাস করবেন না। আর যদি আমার বা আমার পরিবারের আমেরিকাতে কোনো প্রপার্টি, ফ্ল্যাট, ল্যান্ড, ব্যাংক অ্যাকাউন্ট কোনো কিছু পান, তাহলে আমাদের সারা জীবন বিশ্বাস করবেন না। বাংলাদেশে যত অনুসন্ধানী সাংবাদিক আছে, আমেরিকাতে যত অনুসন্ধানী সাংবাদিক আছে, সবার কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, এই মিথ্যাবাদী, এর পরিচয়, এর মিথ্যাচারের মুখোশ উন্মোচন করেন। কারণ এগুলি করে তারা সরল মনা মানুষ, তাদেরকে বিভ্রান্ত করে, তাদের দুঃখ দেয়, এবং এগুলি আপনার অনেক বেশি হচ্ছে। এই একটা জিনিস প্রমাণ চান, চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। প্রফেসর আসিফ নজরুল কিন্তু অনেক বড় একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, এটা খুব সহজেই এটা প্রমাণ করা সম্ভব তিনি যদি আসলে কোনো প্রপার্টি কিনে থাকেন। প্রফেসর আসিফ নজরুল, আসলে আমরা অনেকগুলি বিষয় আছে কথা বলতে হবে, আপনাকে আমরা পেয়েছি সেজন্য আবার একটু দেরিও হয়েছে, সেজন্য অনেকগুলি বিষয় নিয়ে কথা বলতে হবে। আমি যেহেতু প্রসঙ্গটা উঠলো, অনেকে বলছে যে আপনি সবার আগে বোধহয় আপনি এই কথাটি তুলেছিলেন যে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বা দায়িত্বে থাকে তাদের সম্পদের হিসাব দেওয়া উচিত। আপনি কি আপনার সম্পদের হিসাবও দিবেন কিনা, একবার এই কথাগুলো একটু বলে ফেলা। আরেকটি কথা হচ্ছে যে অনেকে বলছেন যে আপনারা এই সরকারি উপদেষ্টারা নাকি খুব ট্রাভেল হ্যাপি, আপনারা অনেক সফর সঙ্গী নিয়ে বিদেশে যান, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলা হচ্ছে যে 11 বার তিনি বিদেশে গিয়েছেন। আপনার ক্ষেত্রেও এরকম বলা হয় যে আপনি যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসের খুব ঘনিষ্ঠ, সেহেতু আপনি এইটার জবাব দিবেন কিনা যে আপনি যে যখন বিদেশে যান তখন বিরাট একটা প্রতিনিধি দল নিয়ে সঙ্গে নিয়ে যান কিনা, এবং সম্পদের হিসাবটা আপনি দিবেন কিনা, খুব সংক্ষেপে বিষয় একটু বলে দিতেন। জি না, আমি আরো বলবো আপনাকে। আমাদের সবার সম্পত্তির হিসাব ক্যাবিনেট ডিভিশনে দেওয়া আছে। আমি মনে করি তাদেরটা অবিলম্বে প্রকাশ করা উচিত, আমরা প্রকাশ করার জন্যই দিয়েছি প্রত্যেক উপদেষ্টা। সেকেন্ড হচ্ছে বিদেশ সফরের ক্ষেত্রে আমার জবাব আমি দিব। আমি যখন জেনেভাতে আইএলওর কনফারেন্সে গিয়েছিলাম, এখানে স্থানীয় আওয়ামী লীগেরা আমাকে অপদস্থ করার চেষ্টা করেছিল, সেখানে আমি একজনও সফর সঙ্গী নেই নাই, আমার সাথে অন্য একজন উপদেষ্টা ছিলেন, উনি নিয়েছিলেন। আমি আমার পিএস, আমার মন্ত্রণালয়ের একটা মানুষকেও নেই নাই, ঠিক আছে? আমি যখন বিদেশে যাই তখন আমার মন্ত্রণালয়ের সর্বোচ্চ 2 জন লোক গিয়েছিল আমার সাথে, এক্সট্রা 2 জন লোক একটা সফরে। সেটা হচ্ছে ওখান থেকে আমন্ত্রণ করা হয়েছিল দেখে। আমি যে সফরগুলোতে গিয়েছিলাম, একটা হচ্ছে আইএলওতে জবাবদিহি করার জন্য বাংলাদেশের জন্য, আর একটা হচ্ছে আবার গিয়েছিলাম হিউম্যান রাইটস কাউন্সিলে বাংলাদেশের পক্ষ থেকে জবাব দেওয়ার জন্য, এটা আমার ম্যান্ডেটরি। আমি সৌদি আরবে গিয়েছিলাম বাংলাদেশের শ্রম বাজার নিয়ে আলোচনা করার জন্য, আর একটা গিয়েছিলাম তাদের কনফারেন্সে, তাদের অতিথি হয়ে, যেখানে 2 জন সৌদি মন্ত্রী সহ আমাকে স্টেজে তারা অনেক সম্মান করিয়ে করেছে। এবং এটা যেটার কারণে বলে রাখি আপনাকে প্রসঙ্গত, সৌদি আরবে 2 বার যাওয়ার কারণে বাংলাদেশের সাথে সৌদি আরবের প্রথম শ্রম বা কর্মসংস্থানের এগ্রিমেন্ট হতে যাচ্ছে, যেটা ইন্ডিয়া পাকিস্তানের সাথে নাই। আর আমি গিয়েছিলাম মালয়েশিয়াতে, সেখানে আমার সফর সঙ্গী ছিল একজন, সরি সেখানে সফর সঙ্গী ছিল 2 জন, মালয়েশিয়াতে 2 জন, সর্বোচ্চ 2 জন, এবং কোন কোন ক্ষেত্রে আমার কোনো সফর সঙ্গী ছিল না। তার মানে আপনি আগে থেকে বলছেন সেটি আপনি পালন করছেন। আপনি যদি অবশ্যই পরিষ্কার করে বললেন যে এটা আসলে ক্যাবিনেটে দেওয়া আছে এবং এটা পাবলিক করা হবে যে কোনো সময়, রাইট? অবশ্যই। আরেকটা কথা বলি, আরেকটা কথা আমি বলতাম, এখন চট করে মনে করতে পারছি, সেটা হচ্ছে বিদেশি চিকিৎসা নেব না। আমাদের কেউ বিদেশি চিকিৎসা নেয় নাই। আমার ব্যক্তিগত, আমার এবং আমার পরিবার, আমি উপদেষ্টা হওয়ার পর চিকিৎসা নিয়েছি হচ্ছে পিজি হসপিটাল, যেটা এখন বাংলাদেশ হসপিটাল নামে পরিচিত, যেখানে সাধারণ রোগীরা দেখায় সেভাবে দেখিয়েছি। ইবনে সিনাতে দেখিয়েছি, সারা জীবন যেই হসপিটালে দেখাতাম সেখানেই দেখিয়েছি। কোনোদিন বাইরে যাও তো দূরের কথা, বাইরে ওষুধ পর্যন্ত খাই নাই। ওকে প্রফেসর নজরুল, আমরা একদম এর পরের যে আবার প্রসঙ্গটি যেতে চাই সেটি আবার লন্ডনে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে মানে একটা প্রশ্নের জবাবে উনি এরকম সংস্কারের বিষয়টি কেন নির্বাচিত প্রতিনিধিদের কাছে ছাড়ছেন না বা ছাড়া হইতেছে না, এরকম একটা প্রশ্নের জবাবের এক পর্যায়ে তিনি বলছেন ভোটাররা আসলে কার কি বক্তব্য আছে, কি আছে সেগুলি জানতে চায় না, তারা শুধু বুঝতে চায় কে তাকে বেশি টাকা দেবে তাকেই ভোটটা দেয়। স্যার, আপনি এটা দেখছেন কিনা যে এটা কিন্তু আসলে সত্যি সত্যি ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে? টু মাই আটার সারপ্রাইজ, আপনার মন্তব্য একটু শুনতে চাই। না, এটার মধ্যে আমি একটু যোগ করে রাখি স্যার, যে আমার কাছে মনে হয় কিন্তু তিনি মিথ্যা বলেন নাই, কিন্তু কথাটা একটু হাসিনা-এস্ক হয়েছে, শেখ হাসিনার মতো হয়েছে। না, আমি আপনাকে বলি, স্যারের কথাটা সীমিত ক্ষেত্রে সত্যি, কোন ভোটারের ক্ষেত্রে এটা সত্যি, কিন্তু সিংহভাগ ভোটারের ক্ষেত্রে এটা সত্যি না। যদি শুধু টাকা দিয়েই ভোট কেনা যেত, তাহলে তো আওয়ামী লীগ আপনার 2018 সালে কিনেই ভোট করতে পারতো, এই রাতের ভোট তো করতে হতো না। যদি টাকা দিয়েই ভোট করা যেত, তাহলে তো 2014 আর 2024 এই নির্বাচনী নাটক আওয়ামী লীগকে করতে হতো না, কারণ কে না জানে সবচেয়ে বেশি টাকা আওয়ামী লীগের হাতে আছে। স্যার তো সীমিত ক্ষেত্রে বলেছে, সীমিত ক্ষেত্রে কোনো ভোটারকে হয়তো করা যায়, ভোট ব্যাংক আছে আমাদের এখানে, আপনি জানেন যে সত্যি, সেটাকে হয়তো একটু স্যার জেনারেলাইজ করে ফেলেছে, এটা হয়তো একটুখানি আপনার কনফিউশনে তৈরি করেছে। আরেকটি বিষয় আপনার সাথে নামের সাথে জড়িত, কিন্তু আমি বিষয়টাকে আরেকটু অন্যভাবে প্রশ্ন করতে চাই। আমরা দেখেছি যে গত সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে আমরা ভারতের সাথে বিভিন্ন বিষয়ের যে চুক্তিগুলি রয়েছে সেই চুক্তিগুলি জনসমক্ষে আসবে, সেটা আমরা চেয়েছিলাম, অনেকে চেয়েছিল যে সেই চুক্তিগুলি বাতিল করা হবে, কিন্তু সেই চুক্তিগুলি
বাতিল করা হয়েছে বলে একটিও আমি শুনি নাই, জনসমক্ষেও আসে না। এটার কারণ কি? অনেকে বলে থাকেন এর জন্য নাকি আপনি একজন নিয়ামক, কারণ আপনি ভারতের একজন পরীক্ষিত বন্ধু। আমি স্যার আপনাকে যাই হোক, বলতে পারলাম না, কিন্তু অনেকে এটাও বলে যাই হোক খালেদ, আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি কি 15 বছর এই কথাটা শুনেছেন যে আমি পাকিস্তানের দালাল, আমি পাকিস্তানপন্থী, আমি আইএসআই এর এজেন্ট? প্রচন্ড ভাবে শুনেছেন না? আমি রাজাকার, ছাত্রলীগ মিছিল করেছে আমাকে ধাওয়া করে পাকিস্তানে পাঠিয়ে দিবে, অনেকবার তো শুনেছেন অনেক কিছু। হ্যাঁ, তো এখন বললাম যে এটা তো আপনার কিছু মানুষ এত সরল প্রকৃতি, তাদের কোনো একটা মানুষ অনেকটা কিছু বললো সাথে সাথে বিশ্বাস করা শুরু করে, আমাদের বৈশিষ্ট্য। কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের বুদ্ধিমত্তা অত্যন্ত প্রখর, তারা এইসব প্রচারণায় কান দেয় না। আপনার নিশ্চয়ই মনে আছে, আমি ক্ষমতাসীন হওয়ার পর ভারতের, আমি সরি আমাদের এই সরকার দায়িত্বে আসার পর, আমার দায়িত্বে আসার পর ভারতীয় পত্রপত্রিকায় বরং আমাকে নিয়ে অপপ্রচার করা হয়েছে, লস্করে তৈয়বা জিনিসটা সম্পূর্ণ অপপ্রচার, জঘন্য অপপ্রচার করা হয়েছে। তো এটা আপনার এতই হাস্যকর। এখন আপনার মাঝে মাঝে আমাকে ধরেন লোকজন বলে কি, ভাই আপনি এগুলি প্রশ্ন উত্তর দেন না কেন? খালেদ, আমাকে একটা সেকেন্ড বলতে দিন। দেখেন, আপনি যখন রাস্তাঘাটে হাঁটবেন, আপনি মাঝে মাঝে কিছু ভিখারিকে দেখেন না, ময়লা হাতে নিয়ে হাঁটে, থুতু মারে লোককে, ময়লা ছুঁড়ে মারে, আপনি কি তাকে কনফ্রন্ট করতে যান নাকি আপনি একটু মানে একটু দূরে দূরে সরে থাকেন? তো এই সমস্ত কথাবার্তা যারা বলে তাদেরকে আমি ওই ধরনের আবর্জনা ছুঁড়ে মারা, যে নোংরা যা থাকা, যে আপনার যে রাস্তার মধ্যে মানে আমি, আমার কাছে মনে হয় কি যে বাংলাদেশের হয়তো খুব বেশি হলে আমার যারা ফলোয়ার আছে, ভক্ত আছে, বা আমাকে যারা ভালোবাসেন, তাদের মধ্যে হয়তো 10% মানুষ যারা খুবই সরল মনা, খুব গভীরভাবে চিন্তা করেন না, তারা হয়তো তাদেরকে প্রভাবিত করতে পেরেছে। কিন্তু 90% মানুষের মনে এগুলি হাস্য রস ছাড়া কিছু উদ্বেগ করে না। আর ভারতের সাথে চুক্তি, আপনাকে আমি বলি, এটা অবশ্যই প্রকাশ করা উচিত। এখন ধরেন চুক্তিগুলো তো হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে, ঠিক না? এখন আপনি আপনার প্রোগ্রামে একটু পররাষ্ট্রমন্ত্রীকে বা এই দায়িত্বে যারা আছে তাদেরকে এই জিনিস করে ভালো হয়। কারণ আমি আপনাকে একটা জিনিস শুধু বলি, আমরা যখন কোনো মিটিং এ বসে, খালেদ, আপনি যখন ডয়েচে ওয়েলেতে কাজ করতেন, আপনি যখন মিটিং এ বসতেন, আপনি যে মতামতটা দিতেন সেটাই কি ডয়েচে ওয়েলের মতামত হতো? হতো না, ঠিক না? এখন আমার মতামত আমি দিব, একজনের মতামত আরো দিবে, অনেক সময় হতো না। তো আমি আপনাকে একটা জিনিস একটু ব্যাখ্যা করে বলি। ধরুন, আমি যখন ঢাকা ইউনিভার্সিটি টিচার ছিলাম, আমাদের 2-1 জন শিক্ষক ছিলেন ফাঁকিবাজ, ক্লাস দিতেন না। 2-1 জন শিক্ষক ছিলেন খাতা অনেক দেরি করে দিতেন, ঠিক আছে? তো এটা কিন্তু আমরা একাডেমিক কমিটি মিটিং এ প্রতিবারই সবচেয়ে বেশি এগুলি আমি সোচ্চার ছিলাম, কিন্তু আলটিমেটলি দেখা যেত ডিসিশন হতো না। কেউ কেউ বলতো থাক, এত করা হওয়ার কি দরকার, থাক, আমাদের ডিপার্টমেন্টে বদনাম হয়ে থাক, এবং করে কোনো ব্যবস্থাই নেওয়া হতো না। কিন্তু আমি তো বলে যেতাম, এখন ব্যবস্থা দিয়ে নেওয়া হতো যে না, আমার ডিপার্টমেন্টে কোনো ফল্টের জন্য ছাত্র বলে নাই স্যার, ওই যে রাজনীতিতে দোষারোপ আমার উপর আসবে, কারণ আপনি সরকারকে দোষ দেন অথবা কনসার্ন মিনিস্ট্রিকে জিজ্ঞেস করেন। আপনাকে কোনো, তবে আমার যেটুকু ধারণা, আমি যেটুকু বিশ্বাস করি, এগুলো প্রকাশ করা না, এগুলো এই চুক্তি প্রকাশ করার সময় এখনো চলে যায় না। আপনাকে শুধু একটা জিনিস বলি, আমরা এই সরকারে আমরা দায়িত্ব গ্রহণ করার পর একটা কাজ করেছি, যেটা ভারত কখনোই চায় নাই। সেটা হচ্ছে আমাদের ইউএনইসি যে কনভেনশন আছে, ওয়াটার কনভেনশন, যেটা আমাদের আন্তর্জাতিক নদী প্রবাহে আমাদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখবে, সেটা আমরা রাটিফাই করেছি, এক্সিড করেছি, অনুসমর্থন করেছি। এটা আমরা খুব শীঘ্রই আপনি ঘটা করে জানবেন। এই সমস্ত আপনার দেশের স্বার্থ রক্ষা করার জন্য আন্তর্জাতিক চুক্তি আমরা করে যাচ্ছি। আর চুক্তি, আরেকটা কথা শুধু বলি, চুক্তি প্রকাশের সময় এখনো শেষ হয়ে যায় না। অবশ্যই আমি একটু দর্শকদের মনে করে দিতে চাই, যখন আসলে বাংলাদেশে একটা অদ্ভুত অবস্থা ছিল, কেউই আসলে ঠিক মতো কথা বলতে সাহস করতো না, তখন কিন্তু প্রফেসর আসিফ নজরুল, আমি আসলে গত 15 বছরের কথা বলতেছি, প্রফেসর আসিফ নজরুল একদম তার দৃঢ়, মানে বুলন্দ আওয়াজে তিনি এগুলি নিয়ে কথা বলেছেন। সেই জন্য আমাদের আশা প্রফেসর আসিফ নজরুলের কাছে অনেক বেশি, যে ভারত একচেটিয়া ভাবে আপনাকে ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিচ্ছে, আপনাকে বলছে যে এখানে স্থলবন্দর আমি ব্যবহার করতে দিব না। আমাদের হাতে কি কোনো কার্ড নাই যেটা আমি পাল্টা করতে পারি? আমি পররাষ্ট্র উপদেষ্টার কাছে কাছাকাছি প্রশ্ন করেছিলাম প্রেস সচিবের কাছেও, তারা বলেছেন তারা নাকি কোনো রিটালিয়েশনে বিশ্বাস করে না। প্রেস সচিব, এটা রিটালিয়েশনের কি হইলো? মানে ঘটনা হচ্ছে ভারত একচেটিয়া ভাবে এগুলি, স্যার আমি আপনার এতদিন ধরে চিনি বলে আমার কাছে মনে হয় যে আপনি এগুলি কেমনে সহ্য করেন, বা আপনি কেন এগুলি কিছু বলেন না, বা আসলেই কি আমাদের হাতে কিছু নাই? এখন ধরেন আমি আপনাকে বলি, খালেদ, আপনি আমাকে দুইটা প্রশ্ন করছেন, আমাকে টাইম দিবেন বলা, আপনি এটা কিভাবে সহ্য করেন এবং আপনি কেন বলেন না। আচ্ছা, আমার ল ডিপার্টমেন্টে যেই শিক্ষক ক্লাস নিত না, বা আমার ল ডিপার্টমেন্টে যেই শিক্ষকের 1-2 শিক্ষকের কারণে রেজাল্ট পাবলিশ করতে 2-3 মাস দেরি হয়ে যেত, আমার ডিপার্টমেন্টে যেই শিক্ষক ছাত্রদেরকে 0 নাম্বার এবং মাইনাস নাম্বার দিত, আপনার কি মনে হয় আমি এটা সহ্য করতাম? আমি তো প্রত্যেক একাডেমিক কমিটি মিটিং এ বলতাম। তা আপনার কেন মনে হয় না একই রকম সিচুয়েশন এখানেও আছে? কেন মনে হয় না? আমাদের তো প্রফেসর ইউনূস আছেন, প্রফেসর ইউনূস কেন এটা না করবেন? মানে আমি আপনার সাথে আমার যে পরিচয় বা আলাপ আছে, হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে অত আলাপ পরিচয় ঘনিষ্ঠতা নাই, কিন্তু আমি তো উনারে জানি, তো উনারও তো এটাতে নিয়ে মানে নিজে এটা করা উচিত। এবং দেখেন স্যার, আপনার সাথে আমি যখন কথা বলছি, অসংখ্য লোক আমাদেরকে বলতেছেন যে 26 লক্ষ ভারতীয়, যদিও এটার কথা আপনি আগে বলছেন, কিন্তু আসলেই তো কোনো চেঞ্জ হয় নাই। মানে হাসিনা সরকার ইউনূস সরকারের কি তফাৎ ভারতের ইয়াতে? এটা আমি একটু আপনাকে বলি, এটা তো আমার ক্ষেত্রে কথা, স্যারের ক্ষেত্রে স্যার অনেক বড় প্রেক্ষিত থেকে জিনিসটা দেখে, আমি তত বড় প্রেক্ষিত থেকে দেখতে পারি না, ফলে আমার পক্ষে অ্যাপ্রোপ্রিয়েট আনসার করা সম্ভব
সম্ভব না ভারতের ব্যাপারে, ভূমিকার ব্যাপারে। যত বৈদেশিক সম্পর্কের যে ব্যাপার আছে সেটার সাথে কোনোভাবেই আমি ইনভলভ না। বৈদেশিক সম্পর্ক দেখে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা আছে, আমাদের ওই যে আমাদের হাই রিপ্রেজেন্টেটিভ খলিল সাহেব আছে, দেখে আমাদের স্যার দেখে। আপনার মনে হয় কি আপনি ধরেন আপনি খালি ধরেন ডয়েটসে ওয়েলের একটা জিনিস প্রচার হলো কেন, তখন আপনি যদি কেউ জিজ্ঞেস করতো আপনার কাছে মনে হতো ডয়েটসে ওয়েলের জার্মান ভাষণে কি প্রচার সেটা আমি কি জানি। তো আমার কাছে এরকম অবস্থা, আপনি ওনাদেরকে জিজ্ঞেস করেন। এবং আমার ধারণা ওনাদের আরো অনেক অনেক বড় প্রেক্ষিত থেকে দেখেন থেকে অ্যাপ্রোপ্রিয়েট। একটা খবরে আমরা দেখলাম, পড়লাম যে কুমিল্লার দেবিদ্বারে আপনি সড়কের কার্পেটিং মানে নির্মম মানের সামগ্রী ব্যবহার করা সড়কের কাজ আপনি বন্ধ করে দিয়েছেন। পরিদর্শনে গিয়ে আপনি বিষয়টা দেখেন। আপনি যে কাজ বন্ধ করে দিলেন সেটা কি মানে সেটা আপনি কোন অধিকার থেকে সেটা আপনি করলেন? মানে এটা কি এনসিপি থেকে করলেন? এনসিপি থেকে করলেন? আমি কাজ বন্ধ করে দেই নাই, আমি কাজ বন্ধ করে দেই নাই। সেখানে হচ্ছে যিনি দায়িত্বে ছিলেন যে ইঞ্জিনিয়ার, সেই ইঞ্জিনিয়ার সেই কাজ বন্ধ করেছেন। আমি সেখানে জানতে চেয়েছিলাম, আমি ভিডিও দেখতেছিলাম যে আপনি কার্পেটিং হাত দিয়ে তুলতেছেন। এই দায়িত্বটা আপনাকে কে দিয়েছে? এনসিপি নাকি আপনি নিজেই নিজেকে দিয়েছেন? আমি বারবার আপনাকে এটা আমি নিজে নিছি এই দায়িত্ব। এটা নাগরিক দায়িত্ব, এটা নাগরিক দায়িত্ব। এই দায়িত্বটা এনসিপি থেকে না, এটা আমরা না, এই দায়িত্ব, এই নাগরিক দায়িত্বটা আমরা নেই নাই বলেই, আমরা এই নাগরিক দায়িত্বটা আমরা নেই নাই বলেই এতদিন পর্যন্ত আমাদের নেতারা আমাদেরকে বুঝুন বুঝাইতে পারছে। এটা হচ্ছে, এবং এটা এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন এর আগে এই ধরনের ঘটনা আমি কখনো করেছি কিনা রাজনৈতিক দল হওয়ার আগে। এর আগে অসংখ্য এরকম নাগরিক বিভিন্ন সম্পৃক্ত ইস্যুতে আমার বিভিন্ন সময় আপনি কি বুঝতে পারতেছেন? আপনি যে নাগরিক দায়িত্বের কথা বলতেছেন, আমরা সকল নাগরিকরা যদি এরকম করে গিয়ে নাগরিক দায়িত্ব, আপনার বাড়ি দেবিদ্বার, আমার পাশের থানা, আমার মুরাদনগর, আমি গিয়ে যদি রাস্তার কার্পেটিং তুলতে থাকি, আপনি এটা কার্পেটিং তুলতে থাকবেন, ইঞ্জিনিয়ারকে ডাক দিয়ে বলবেন এই কাজ এখন বন্ধ করেন, আপনি ঠিকাদারকে বলবেন আপনার বাবা 50 বছর ধরে এর চেয়ে ভালো কাজ করে আসতেছে বা আপনি তার চেয়ে ভালো কাজ করছেন। না আমি এটা বলি নাই, আমি বলি না আমি এটা বলি নাই। না আপনি ভিডিওটা চালু করেন, আমি ভিডিও এখন দেখাবো, তাহলে আপনি আমার বক্তব্যটা এটা আপনি উইথড্র করেন। আমি এটা বলি না আমার বাবা হচ্ছে 50 বছর ধরে ওনার কাছ থেকে বাবা বলছেন না যে আপনি বলছেন না আমি বাবা অনেক আমি বলছি করেন। আমি বলছি ইয়েস, আমি বলছি আপনি 50 বছরের কথা বলেন নাই আপনার বাবার প্রশ্ন। দেখেন আমি বলি না, হ্যাঁ আমি অবশ্যই বলছি, কিন্তু কি বলছি কেন আপনি আপনার সেন্টেন্সটা কি বলছেন? আচ্ছা আপনার সেন্টেন্স মিলাই আসেন, কন্টেন্ট অ্যানালাইসিস করে আমি মিলাই। আপনি কি বলছেন বলেন। ঠিক আছে, আমি বলছি যে ওনাকে বলছি যে আপনার বয়স আমার থেকে অনেক বেশি। আমি ওনাকে বলছিলাম, স্পষ্ট মনে আছে যে আপনার বয়স আমার থেকে অনেক বেশি, এবং আমার বাপ এই কাজ করে অনেক বছর ধরে, অনেক বছর ধরে কাজ করে, 40-50 বছর ধরে, 40-50 বছর ধরে করে। আমি কি আমার বাপ 50 বছর ধরে, হ্যাঁ 50 বছর ধরে। আপনি বলছেন আমার বাপ নাকি ওনার থেকে ভালো কাজ করে। আচ্ছা না, এই কনস্ট্রাকশন রিলেটেড কাজের সাথে আপনি এটা বলছেন, আপনি এটা বলছেন, শুনে যান, আপনি এটা বলছেন যে ওনার কাছ থেকে ভালো কাজ করে। আমি এটা বলি নাই তো, আপনি বলছেন ঠিক আছে আমি কন্টেন্ট অ্যানালিসিসের কথা বলছি। আপনি বলছেন যে আমার বাবা 50 বছর ধরে ঠিকাদারি কাজের সাথে যুক্ত, আমাকে এগুলি বুঝাইতে আসেন না, এটা কি আপনি বলছেন? যুক্ত, হ্যাঁ এটা আমি বলছি, কারণ এই কনস্ট্রাকশন রিলেটেড কাজগুলো এই সম্পর্কে আমার মানে একটু হইলো আইডিয়া আছে। এখন আপনি যেটা বললেন যে কার্পেট, আপনি প্রশ্নটা ওই জায়গায় করতে পারেন যে কার্পেটটা উঠাই তো মানে কার্পেট উঠবে কেন, মানে কার্পেট উঠবে ধরে যে কার্পেট উঠাইতে গেছে। মানে বাংলাদেশে একটা সরকার আছে যে জায়গায় ভোক্তারা মানে ভোক্তা অধিকার আইন আছে। আমরা তো চাইতেছিলাম যে সেই সংস্থাগুলি যেগুলি হাসিনা গত 15 বছর ইনস্টিটিউশনগুলি ধ্বংস করছে হাসিনা সরকার, সেগুলি গইরা উঠুক। আপনি বলতেছেন এটা আপনার নাগরিক দায়িত্ব, আপনি হাত দিয়ে কার্পেটিং তুলে ফেলবেন এবং ইঞ্জিনিয়ারকে বলবেন কাজ বন্ধ করে দিবেন। আমি না এক্স্যাক্টলি আপনি যেটা চাইতেছেন আমি ওইটা চাইছি। আমি ভুলটা ধরাই দিছি যে আপনার যেই অর্গানাইজেশনস গুলো আছে যেটা দায়িত্ব সেটা প্রপারলি ফাংশন করতেছে। যদি প্রপারলি ফাংশন করতো তাহলে হাত দিয়ে কার্পেট উঠতো না, হাত দিলে কার্পেট উঠতো না। আপনি মনে হয় যে সকল নাগরিকদের তার দায়িত্ব এরকম করে পালন করা উচিত, হাত দিয়ে কার্পেট তুলে নিয়ে আসা উচিত রাস্তায় যত জায়গায় যত খারাপ কাজ হবে বলে নাগরিক মনে করেন? ভাই আপনার হাত দিয়ে আমি বলি হাসান, আমি একজন নাগরিক, আপনি একজন নাগরিক, আপনার বাড়ি দেবিদ্বার, আমার বাড়ি মুরাদনগর, আপনি রাস্তার মধ্যে হাত দিয়ে আপনি ফ্রাস্ট্রেটেড ভাই। কেন ফ্রাস্ট্রেটেড বলেন ভাই? আপনি কার্পেট রাস্তার মধ্যে, প্রথম প্রশ্নটা আপনি এটা করেন, রাস্তার মধ্যে এমন কার্পেট যাবে কেন? না রাস্তার মধ্যে কার্পেট যাবে কেন সেই প্রশ্ন আমি করব। রাস্তার মধ্যে আপনি রাস্তার মধ্যে হাত দিয়ে উঠাবো কার্পেট? কি দিয়ে উঠাবো? আপনি বললেন যে নাগরিকদের এই দায়িত্ব পালন করা উচিত সবার, আমারও উচিত কিনা সেটা আপনি আমার বলেন, নাকি আপনি স্পেশাল? ভাই আপনার একটা কাজে, আপনি যদি দেখেন একটা কাজে এই কাজটা যেভাবে করা উচিত ছিল সেভাবে কাজটা হয় নাই, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করব। আমার রাস্তায় হাত দিব কর্তৃপক্ষের কাছে, আমি রাস্তায় হাত দিব না। এইটা আইন নিজের হাতে তুলে আমাদের দেশে, আপনি যেটা করছেন সেটাও আইন নিজের হাতে তুলে আমাদের দেশে। শুনেন, আমাদের দেশে আমি আইন নিজের হাতে তুলে নেই নাই।
আমি আর নিজের হাতে তুলে আমার দেশের কাজটা ঠিকভাবে হইতেছে না, সেই জিনিসটা হচ্ছে আমি দেখাইছি যে দেখেন এখানে 5টা স্তরে কাজটা ঠিকভাবে হইতেছে না, এবং সরকার এত কোটি টাকা ইনভেস্ট করার পরও আপনি এমন ভাবে কাজ করতেছেন যে কাজটা প্রপারলি, এটা কোনো ফাংশনালি হইতেছে না। যার যেটা করা দরকার ছিল সে সেটা করতেছে না, তাকে তখন ইঞ্জিনিয়ার এসে সেই কাজ বন্ধ করছে। তো তার মানে কি আমার দেশের যে প্রবলেমটা, সেই প্রবলেমটা নিয়ে আমরা কথা বলবো না? হাসাদ, আপনি দেখাবো না প্রবলেমটা, মানে প্রবলেমটা। হাসাদ, আপনি যে কাজটা করছেন এটার জন্য তো আমি বুঝতে পারতেছি আপনি অনেক প্রাউড। আপনি কি চান যে আমরা সবাই এইভাবে আমাদের আমি কাজগুলি করি? না না, আমি প্রাউড না। না, মনে করেন যে এটা আমি হচ্ছে- আজকে আমি দেখেন, আবারও আমার দেখেন, উদাহরণ দিচ্ছি, আমি একজন সাধারণ আমাদের নাগরিক, আমি institution NCP-র মতো গুলো যদি NCP-র আমাদের- মতো দলের ভাই, বড় আমাদের নেতা না, institution আমি গুলো যদি যদি এখন মুরাদনগরের আমাদের- রাস্তাটা দেখি আমি এটা হাত দিয়ে তুলবো কিনা? আমার প্রশ্ন সরল। আপনি যদি দেখেন কাজটা ঠিকঠাক ভাবে হইতেছে কিনা, এটা কি মানে মানে এটা আমার দেখার দায়িত্ব। অবজার্ভ করা, মানে আমি দেখবো, আপনি কি আপনি আচ্ছা এটা দেখার দায়িত্ব আপনার না, কিন্তু আপনি যখন দেখছেন যে কাজটা ঠিকঠাক অভিযোগ ভাবে করবো, হইতেছে না, আমি বললাম আমি তখন অভিযোগ করবো, তখন অভিযোগ করবো। Computer আমাদের কথা দেশে থেকে। আমাদের ওকে ফাইন, আমাদের দেশের ওই কালচারটা, আপনি যে কালচারটা দেখেন আইডিয়াল কালচারটা, সেটা আমিও দেখি। আমিও দেখি যে আমাদের দেশের ইনস্টিটিউশন গুলো প্রপারলি ফাংশন করুক, কিন্তু আমাদের দেশে করে নাই তো ভাই। আমরা তো দেখছি হচ্ছে রডের বদলে বাঁশ দিয়ে হচ্ছে ব্রিজ বানাইছে, রডের বদলে যে বাঁশ দিয়ে ব্রিজ বানাইছে, প্রপার অথরিটিকে যে বলছে না তো বছর ধরে প্রপার। আমি আসনাদ আব্দুল্লাহ তো হচ্ছে এর আগে কার্পেট উঠাই নাই গিয়া, তাহলে কার্পেট আপনারা তো অনেক বছর ধরে প্রপার অথরিটিকে অভিযোগ দিতেছেন, তো প্রপার অথরিটিকে অভিযোগ দেওয়ার পরে তাইলেও রডের বদলে বাঁশ গেল কেন? তাইলেও হচ্ছে আপনার কার্পেটিং হাত দিলে উঠে যায় কেন? প্রশ্নটা করেন, আমার মনে হয় উঠে যায় কেন? হাসনাত, আপনি হাত দিলে উঠে যায় কেন? হাসনাত, আমি আপনাকে বলি, আপনি যে উদাহরণ জাতির সামনে রাখতেছেন, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আপনাকে ফলো করে। এই উদাহরণটা দিলে এই যে সাধারণ একজন মানুষ আমার মতো, সেও এই কাজটা নিজের হাতে করার ব্যাপারে উৎসাহী হবে কিনা সেটা আমি আপনাকে ভাইবা দেখতে বলছি। আপনি যেটা করছেন সেটা আপনার জন্য ঠিকই আছে, আপনি তো এটাই করবেন। ওকে, আপনি এটা করবেন কারণ আপনি নেতা, আপনি তো পদ দেখাবেন, আপনি নেতা, আপনি পদ এটা দেখাবেন। আরেকটা বিষয় আছে কি ভাই, আরেকটা বিষয় আছে? এটা আরেকটা ইস্যু আছে, কি? এটা আরেকটা বিষয় আছে। আমি আজকে কার্পেটটা হাত দিয়ে উঠাইছি, যখন এর পরবর্তীতে ওই রাস্তাটা যে করবে, কন্ট্রাক্টর করবে অথবা হচ্ছে যে ইঞ্জিনিয়ার করবে, কার্পেট যেন হাত দিলে না উঠে এই বিষয়ে সে সচেতন এবং থাকবে। বাংলাদেশে এরকম কাজ যদি আরো 4,500 হয়ে থাকে, 4,500 জায়গায় এরকম কার্পেট দিয়ে হাত তোলা উচিত, তাই তো ব্যাপারটা? মানে এই 4.5 একটা তো এটা তো বিচ্ছিন্ন ঘটনা না, এটা তো বিচ্ছিন্ন ঘটনা না। এই মুহূর্তে অনেকগুলি জায়গায় এরকম কার্পেটিং আছে, সেগুলি মানুষ হাত দিয়ে তুলবে কিনা? আমার একটা কার্পেটিং উঠানোতে যদি বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ কার্পেট উঠাইতে শুরু করে, আমার একটা কার্পেট উঠানোর এই এক্সাম্পলটা লক্ষ লক্ষ মানুষ যেন কার্পেট উঠাইতে না হয়, সেটার জন্য প্রশাসন প্রয়োজনীয় আচ্ছা ব্যবস্থা ঠিক নেবে। আছে, এটা আপনার ব্যাখ্যা। আপনি এই কাজটা কি মানে এই কাজটা যে খারাপ হয়েছে সেটা কি আপনি এমনি জানেন না কেউ আপনাকে তদবির করে এটা আমাকে- জানাইছে? মানে আপনাকে কেউ জানাইছে? এটা আমার সাংবাদিক জানাইছে। এটা আপনাকে সাংবাদিক জানাইছে। আপনার কাছে কি এটা তদবির হিসেবে আসছে, নাকি আপনি আপনার নির্বাচনী এলাকা যেখান থেকে আপনি নির্বাচনী করবেন বলে শোনা যায়, বা আপনার নিজের গ্রামের বাড়ি, দানাবাড়ি, দাদাবাড়ি, সেখানে যাচ্ছিলেন তারপর সেটা করছেন? না, এটা হচ্ছে যে আপনার আমাকে এলাকা থেকেও অনেকবার বলা হয়েছে এর আগেই। আমি নরমালি হচ্ছে খুব কম আমার এলাকায় যাওয়ার সুযোগ হয়। তো সেক্ষেত্রে একদিন আমাদের রেজিস্ট্রেশনের পরের দিন আমার হচ্ছে এক সাংবাদিক দেখাইলো যে এই রাস্তা না, আরো অনেকগুলো রাস্তা হচ্ছে এই ধরনের নিম্নমানের কাজ হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে এই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এলাকার মানুষও খুব ক্ষুব্ধ, এবং হচ্ছে এই বিষয়ে যেন প্রয়োজনীয় ব্যবস্থা আমরা সবাই মিলে নেই, সেই জন্য আমি জাস্ট গিয়েছিলাম সেখানে, এবং দেখলাম তো এই দুরূহ অবস্থা। কিন্তু আমি আমার নিজের প্রতি সরি ফিল করতেছি আসলে, যে আমার উচিত হয় না, আমার মাপ চাওয়া উচিত, একটা গণমাফ কর্মসূচি হয়তো এটা পালন করা উচিত আমার। মানে এটা কেন বললেন? আমাকে খোঁচা দিলেন? না, খুঁজে দেয়নি, আমি গণমাফ কর্মসূচি আমি বুঝি না, হঠাৎ করে অসুবিধা নাই, কারণ সারা দেশের সবাই সবাই যদি এখন সারা দেশের সবাই যদি কার্পেট উঠানো শুরু করে, তাহলে তো আমার তো তাই, আপনি তো সেই আহ্বানই জানাইতেছেন, আমার কাছে মনে হলো আপনি তো নেতা, আপনি যেটা করবেন মানুষ তো তাই করবে। এই যে এখানে আমাকে মানুষ, এই যে এখানে আপনার অনুসারীরা আমাকে মেসেজ করতেছেন, রাস্তা কি খালি চোখ দিয়ে বোঝা যায়? হাত দিয়ে উঠাইলেই রাস্তা বোঝা যায় রাস্তা খারাপ। দিস ইজ দ্য ওয়ে। আপনি দিস ইজ দ্য ওয়ে ইউ আর, আপনারা পথ দেখাইতেছেন, এটা হচ্ছে আমার আলোর পথ। হাইবার আমি পরবর্তী প্রসঙ্গে আসি, আপনার আহ্বান আপনি জানাইছেন, আপনার মেসেজ আপনি দিচ্ছেন, লোকের লোক একটা বলছে। খালিদ ভাই, আমরা ডিসকাশনটা এমন জায়গায় পুট করতেছি, আপনি রাস্তাটা কেন হাত দিলে উঠে যায় আমরা সেই জায়গায় ডিসকাশনটা নিতেছি না, বরং সে কেন চোর ধরাই দিল, এটা হচ্ছে তার প্রবলেম। না, আমার কথা হইলো, চোর যদি বাংলাদেশে পুলিশ ছাড়া কম্পিটিটিভ অথরিটিরা যেই ধরুক, আমি সেই ব্যাপারে আপত্তি জানাবো। আপনার স্কুল আলাদা, আপনি বলবেন চোর আপনারই ধরে দেওয়া উচিত, এই হচ্ছে পার্থক্য। আপনি চোর ধরতে চাইলে আপনি বিসিএস দেন, আপনি অনেক মেধাবী মানুষ, আপনি বিসিবি দেন, পুলিশের চোর ধরে, বিচারক হয় বিচার করে। ওকে ফাইন, তাহলে আমরা ডিসকাশনটা আরেক জায়গায় নিই। না, ডিসকাশন আমার নেওয়ার দরকার নেই, আমি বললাম তো প্রসঙ্গে নিতে হবে। না ভাই, নিতে হবে, কারণ আমাদের দেশের আপনি যে পুলিশকে আপনি বলতেছেন কমপ্লিটলি ফেল করছে বা ইনস্টিটিউশনটা, এটা সিলেক্টিভ। যেমন পুলিশে এটা তো বাস্তবতা, রাজনৈতিক, অন্য কেউ কল দিলে কাজ হয় না, এখন হাসনাত আব্দুল্লাহ কল দিলে কাজ হয়। হাসনাত আব্দুল্লাহ কল দিলে কেন কাজ হবে? কারণ সিলেক্টিভ কেন হলো? দলের লোক না, কেন সিলেক্টিভ হলো? এটা
ধরেন আজকে আমার উপদেষ্টা আছে, 10 আমরা তো বছর এই পর আমার চেষ্টা করতে উপদেষ্টা চাইলাম থাকবে না। হাসনাত, আমরা তো এই না, চেষ্টা করতে আমরা চাইলাম, এটাই চেয়েছি। আমরা তো এই চেষ্টা করতে চাইলাম। আপনারা নতুন বন্দোবস্তের কথা কয়ে absolutely পুরো বন্দোবস্তের হাতে হাঁটতেছেন। We are in the same page ভাই, we are in the same page। আপনি মানে যেটা I চাইতেছেন agree, আমিও I সেটা agree। চাইতেছি, হ্যাঁ। কিন্তু প্রবলেম হচ্ছে আপনি যেটা করতেছি চাইতেছেন আগেরটা, আমি সেটা চাইতেছি করতেছি আগেরটা। না। প্রবলেম হইতেছে যেটা আপনি বিদ্যমান কনটেক্সটটাকে বিবেচনায় নিতেছেন না, আমি বিদ্যমান কনটেক্সটটাকে বিবেচনায় নিতেছি। বিদ্যমান কনটেক্সটের দুই বিবেচনা নাম্বার, আমি নেই নাই, আমি দুই তো নাম্বার। পুরো আওয়ামী লীগের আমলে শুনছি বিকল্প নাই, বিদ্যমান কনটেক্সট বিবেচনা নিতেছি না, জঙ্গি না, আইসা করবে। আমি বিকল্প নাই, না আমি সেই বিকল্প সেই নাই, জায়গা কথা থেকে একবারও সেই জায়গা বলিনি। থেকে শুনছি যে আমি হাসান বিকল্প আব্দুল্লাহ নাই। বললে কাজ হয়, আমরা- হাসান আব্দুল্লাহ এসে রাস্তা তুলে দেয়, বন্ধ করে দেয়। ভাই এটা তো আমি বললাম, এটা তো আমার জন্য দুঃখজনক যে আমি বললাম দেখেন This has to দেখেন, stop, hospital- হাসনাত, this has ভাই, to stop immediately। I understand, আইন নিজের হাতে তুলে নেওয়া, আমি ওটাকে চোর ধরা। আমি স্টপ করতে চাই ভাই। দেখেন খালেদ ভাই, আইসিইউতে হসপিটালে আইসিইউ নাই, হসপিটালে আইসিইউ নাই ভাই। আমরা তো এখন হচ্ছে তদবিরের একদম মানে আমি সাগরে তদবিরটা নিয়ে ডুবে বলতে আছি। চাইছিলাম। আচ্ছা আমি আপনার আসতেছি, হসপিটালের আমি একটু পরে আইসিইউ আসতেছি। প্রসঙ্গ আমি শুনছি, আমি তদবিরটা নিয়ে একটু বলেন তো, একবারে বলেন ভাই, যে আপনার কাছে কি অনেক হ্যাঁ। তদবির আসে, সারাদিন তদবির আসতে থাকে, মানে আপনি কি অনেক তদবির করেন? তদবির আমি বলি, যেমন 5 আগস্টের পরে যাদের সাথে পরিচয় হয়েছে, 5 আগস্টের পরে যাদের সাথে পরিচয় হয়েছে, কারোর সাথে যদি 2 মিনিট কথা হয় সে একটা তদবির করে, ইভেন টকশো শেষে হোস্ট তদবির করে, মানে টকশো শেষে হোস্ট তদবির করে। Okay. তো সেই জায়গায় হচ্ছে এই যে তদবির করাটা কেন তদবির করছে, কারণ এই তদবির যারা করে আমি তাদেরও যেমন সমস্যা, একই সাথে একটা সিস্টেম ডেভেলপ করে নেই ভাই। কেমনি সিস্টেম ডেভেলপ করে নাই, দেখা যাচ্ছে যে রোগী যখন হসপিটালে যায় আইসিইউ নাই, তাকে বলা হয় আইসিইউ নাই, তার আইসিইউ রাখবে, আইসিইউ নাই। কিন্তু রাজনৈতিক যে দলগুলো রয়েছে আমি এখন এসে দেখতেছি তারা ফোন দিলে কিন্তু ঠিকই কাজ হয়। আপনি আজকে দেখেন রাস্তাতে তো দেবিদ্বারে 4 লক্ষ মানুষ আছে, 4 লক্ষ মানুষ থাকা সত্ত্বেও সেখানে হচ্ছে রাস্তায় এই ধরনের কাজ করার আমরা তো মানে সেই সাহসটা পাইছে। আমরা এটার পরিবর্তনটা ভাই আমরা তো চাইছি, কিন্তু absolutely এটার পরিবর্তনটা চাইছি। হ্যাঁ, Absolutely কিন্তু এটা পরিবর্তনটা আনফরচুনেটলি তো সেটা ভাই আনফরচুনেটলি সেটা তো ওভারনাইট হচ্ছে না, এবং আমরা অনেক জায়গায় আশাহত হয়েছি। আমরা বারবার করে এই সিস্টেম ডেভেলপ, দেখেন আপনি যে বললেন চোর পুলিশ ধরে দিবে, পুলিশ সংস্কার কমিশনে দেখেন, আজকে আপনি প্রশাসন সংস্কার কমিশন দেখেন, আজকে আপনি এনবিআরও আজকে আন্দোলন চলতেছে, সংস্কার কমিশন দেখেন। আমাদের মনস্তাত্ত্বিক ভাবে এটার একটা হচ্ছে মানে আমার মনে হয় যে জাতিগত একটা পিউরিফিকেশন প্রয়োজন, একদম সবাইকে একসাথে পিউরিফাই করা প্রয়োজন। আদারওয়াইজ আমরা আসলে যেভাবেই বলি না কেন এটা সংস্কারটা এখন আস্তে আস্তে এটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াইতেছে। ভাই আপনি মনে হয় হচ্ছে আমি পরবর্তী মানে সেটা ঠিক আছে, আমি আপনার ব্যাপারটা বুঝতে পারতেছি। আমারও মনে হয় হাসনাত, আমি আর আপনি একদমই সেম পেজে।